ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। আসন্ন এসএলএসটি লাইফ সায়েন্স পরীক্ষার জন্য আজকে আমরা নিয়ে এসেছি একটা মক টেস্ট সিরিজ, যেখানে আমরা মোট 50টা কিন্তু মক টেস্ট প্রোভাইড করছি। ঠিক আছে, 50টা মক টেস্টের মধ্যে আজকের ভিডিওতে আমরা মক টেস্ট 1 নিয়ে আলোচনা করব, এবং এই 1 নম্বর মক টেস্টে আমরা যে প্রশ্নগুলো রেখেছি সেটা হলো ইনভার্টিব্রেটস থেকে, অর্থাৎ ইনভার্টিব্রেটস থেকে মোট যে 60টা প্রশ্ন কিন্তু আমরা এখানে রেখেছি, এবং চেষ্টা করব আজকের ভিডিওর মধ্যে সেই 60টা কোশ্চেনের মধ্যে মানে যতটুকু কোশ্চেন ডিসকাশন করা যায়। ঠিক আছে, এবং এই প্রশ্নগুলো মানে এই যে ইনভার্টিব্রেটসের কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, পর্ষদ যেভাবে সিলেবাস মেনশন করেছে সেই সিলেবাস ধরে ধরে কিন্তু করা হয়েছে, এই প্রশ্নগুলো সিলেকশন করা হয়েছে। ওকে, এবং কোশ্চেনের আমাদের যেটা মক টেস্ট সিরিজ, যেটা আমরা মেন বৈশিষ্ট্য বলেছিলাম, কোশ্চেনের থেকে কোশ্চেন তো নেওয়া হয়েছে নেট সেট বা বিভিন্ন টিজিটি পিজিটির পরীক্ষা বা অন্যান্য যে বিভিন্ন পরীক্ষা হয় অল ওভার ইন্ডিয়াতে, সেখানকার প্রশ্ন বা তার ধরন অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে। এবং প্রশ্ন থেকে আমাদের এই মক টেস্টের মূল বৈশিষ্ট্য হলো আমাদের আনসার কি। ওকে, কারণ প্রত্যেকটা আনসারের কিন্তু আমরা এক্সপ্লেনেশন দিই, যাতে পরীক্ষার সিলেবাস বারবার করে কভার হয়ে যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মক টেস্ট 1-এর প্রথম প্রশ্নটা শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিত কোন প্রাণীদের মধ্যে প্যারাপোডিয়া বিদ্যমান, অর্থাৎ কার মধ্যে প্যারাপোডিয়া দেখা যায়। ওকে, তো 4টে অপশন আছে এখানে, এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে না? প্যারাপোডিয়া দেখা যায় অ্যাকচুয়ালি কিন্তু এই অপশন সি, অর্থাৎ পলিসিটের মধ্যে। এবং এর প্রয়োজনীয় যে ব্যাখ্যাটা সেটা আমরা কি করে নেব। দেখো, পলিসিটা শ্রেণী যে অ্যানিলিডসদের শরীরে সেগমেন্টের প্রতি এক জোড়া করে কিন্তু প্যারাপোডিয়া থাকে। আমরা দেখেছি যে যারা অ্যানিলিডস হয় তাদের যে বডি, তারা কিন্তু এই ধরনের মানে ছোট্ট ছোট্ট সেগমেন্ট দ্বারা, আইডেন্টিক্যাল সেগমেন্ট দ্বারা কিন্তু গঠিত হয়। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা সেগমেন্টে এখানে একটা আর এখানে একটা এক জোড়া হলো, এখানে একটা এখানে একটা আর এক জোড়া হলো, আবার এক জোড়া, মানে প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু এক জোড়া করে ওয়ান পেয়ার করে প্যারাপোডিয়া থাকে। এই প্যারাপোডিয়ার কাজ কি? এইগুলো চলনে সাহায্য করে, শ্বসনে সাহায্য করে, বা শ্বাস প্রশ্বাসে সাহায্য করে, মানে রেসপিরেশনে সাহায্য করে। ক্লিয়ার? এবং এক্সাম্পল যদি বলি এই প্যারাপোডিয়া কাদের মধ্যে দেখা যায়, সেই স্পিসিসের নাম আমরা যদি বলি তাহলে নেরিস হবে। এবং আরও কিছু এই মানে অ্যানিলিডসের ফাইলামের মধ্যে আরও কিছু অর্ডার আছে, তো ক্লাস আছে, যারা হলো অলিগোসিটা, তাদেরও কিন্তু এই মানে প্যারাপোডিয়া দেখা যায় না, যে যার উদাহরণ হলো আর্থওয়ামের শরীর দেখবে কোনো প্যারাপোডিয়া মানে সাইডে কোনো কিন্তু এরকম মানে বডি স্ট্রাকচার বা কিছু কিন্তু সেরকম নেই। এবং হিরু ডিনিয়া, যারা আমরা জোঁক জোঁক জাতীয় যে প্রাণীগুলো, তার মধ্যেও কিন্তু এই প্যারাপোডিয়া থাকে না। ক্লিয়ার? এবং বলে রাখি, এই যে প্রশ্নগুলো আমরা বলছি বা তার সাথে সাথে প্রয়োজনীয় আনসার কি উইথ এক্সপ্লেনেশন আমরা দিচ্ছি, এটি কোথা থেকে নেওয়া হয়েছে না, এর জন্য কিন্তু আমাদের প্রয়োজনীয় কোর্স আছে, যেটা আমরা মেন কোর্স যেটা আমাদের আছে সেটা হলো এই যে এসএলএসটি লাইফ সায়েন্স অল ইন ওয়ান বুস্টার কোর্স। তার মধ্যেই কিন্তু এই যে মক টেস্টটা নিচ্ছি, 50টা মক টেস্ট আছে, এবং এই কোর্সের মধ্যে 4টে জিনিস আছে। এক নম্বর হলো 1580 পৃষ্ঠার স্মার্ট নোটস, 50টি ফুল মক টেস্ট উইথ এক্সপ্লেনেশন, 8000 ওয়ান লাইনার রিভিশন পয়েন্টস, যেটা আমরা রিভিশন বুকস হিসেবে প্রচুর স্টুডেন্ট কিন্তু সংগ্রহ করেছে। এবং কনসেপ্ট ক্লাস কিন্তু বেশি নেই। ঠিক আছে, আমরা কিন্তু প্রথমেই বলে দিই কনসেপ্ট ক্লাস কিন্তু আমরা বেশি দিচ্ছি না, বা ভিডিও ক্লাস আমরা বেশি দিচ্ছি না। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের অল ইন ওয়ান বুস্টার কোর্স, যার অ্যাডমিশন অলরেডি চলছে। এবং কেউ যদি মনে করে না আমি সেপারেটলি নেব, যে আমি রিভিশন নোটস 8000 পয়েন্টের নেব, তারাও কিন্তু নিতে পারে। কেউ যদি মনে করে যে আমি যে স্মার্ট নোটস আছে সেটা সেপারেটলি নেব, তাহলেও কিন্তু নেওয়া যাবে। এবং কেউ যদি মনে করে যে আমি অল ইন ওয়ান বুস্টার কোর্স নেব না, আমি 50টি মক টেস্ট সেপারেটলি নেব, তাহলেও কিন্তু নেওয়া যেতে পারে। বাট একটা কম্প্যাক্ট কোর্স হিসেবে তোমরা কিন্তু এই অল ইন ওয়ান বুস্টার কোর্স নিতে পারো। তার জন্য তোমাদের কিন্তু উপকারও বেশি পাবে, এবং যে আলাদা আলাদা করে নিলে যে খরচটা হয় তার থেকে কিন্তু কম খরচে হয়ে যাবে। ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে লিঙ্কে ক্লিক করে আমাদের কিন্তু কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। কারণ কোর্সে প্রচুর মানে ভালো ভালো কন্টেন্ট কিন্তু দেওয়া আছে, যেগুলো পড়লে 50+ স্কোর করা কিন্তু সম্ভব, এবং তার রিভিউ কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশন ফলো করো, এবং যদি মনে করো যে আমাদের সঙ্গে আরও এই বিষয় নিয়ে মানে ডিসকাশন করবে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো 7000
700327890 ওকে 7003278902 এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি মনে হয় যে ডেমো দেখবে বা এই নিয়ে কিছু কথা বলবে তাহলে কিন্তু সেখানে কন্ট্যাক্ট করতে পারো। 2 নম্বর কোশ্চেনে কিন্তু আমরা আসবো, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন কি আছে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। 2 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, নেফ্রিডিয়া মূলত কোন কাজের জন্য ব্যবহৃত হয়? অ্যাকচুয়ালি নেফ্রিডিয়ার ফাংশন বলা হয়েছে। আমরা ইনভার্টিব্রেটসে 2 রকম সিলেবাস দেখেছিলাম, একটা ক্লাসিফিকেশনের এবং আরেকটা হলো ফাংশন এবং স্ট্রাকচার রিলেটেড। তো সেখান থেকে কোশ্চেন এসছে নেফ্রিডিয়া মূলত কোন কাজে ব্যবহৃত হয়। দেখো 4টি এখানে অপশন আছে এবং এটা যেমন ডাইজেশন আছে, এটা যেমন নিঃসরণ বা এক্সক্রিশন মানে যেটা রেচন পদার্থ নির্গমন, এখানে আছে শ্বসন বা রেসপিরেশন, এবং এটা আছে চলন বা লোকোমোশন। তো এই অপশনগুলোর মধ্যে নিঃসরণ যে অপশনটি আছে অর্থাৎ এক্সক্রিশন, এটাই হলো কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? এবং 2 নম্বর প্রশ্নের এক্সপ্লেনেশন যখন আমরা পড়বো তখন দেখবো সেই উত্তরটি আমরা এখানে দেখবো। 2 নম্বর প্রশ্ন কি বলেছি? এটা মূলত নিঃসরণের কাজে ব্যবহৃত হয় এবং নেফ্রোডিয়া হলো একটা রেচন অঙ্গ, যাকে আমরা বলছি রেচন অঙ্গ। নিঃসরণ মিন্স রেচনে সাহায্য করে এবং যা সাধারণত অ্যানিলিডসতে পাওয়া যায়। মানে অনেক রকম ফাইলাম আমরা দেখেছি, তো তার মধ্যে এই নেফ্রিডিয়া অ্যানিলিডসের যে ফাইলাম আছে সেই ফাইলামের, অ্যানিলিডস ফাইলামের একটা রেচন অঙ্গ হিসেবে কাজ করে এবং এটি দেহ থেকে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ অপসারণ করে। শরীরের ভিতরে যে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ থাকে সেইগুলো শরীর থেকে বার করে দেওয়ার কিন্তু এর প্রধান কাজ, এবং এটি একটি মালপিজিয়ান নালী এবং একটা গ্রিন গ্রন্থির মতন কিন্তু কাজ করে, ঠিক আছে। এবং এটা অ্যানিলিডসের জন্য একটা উপযোগী। মানে আমরা আরও যে স্ট্রাকচারগুলো দেখেছি, মালপিজিয়ান টিউবিউলস বা গ্রিন গ্ল্যান্ড, এরাও মানে আলাদা আলাদাভাবে বিভিন্ন প্রাণীর মধ্যে বা নিঃসরণ অঙ্গ বা এক্সক্রিটরি অঙ্গ হিসেবে থাকে। বাট এরাও এই এই যে নেফ্রিডিয়া বলছি, এরাও কিন্তু সেই মালপিজিয়ান টিউবিউলস বা গ্রিন গ্ল্যান্ডের মতন অনেকটাই কিন্তু সেরকম কাজ করে। 3 নম্বর কোশ্চেন আমরা চলে আসবো। 3 নম্বর কোশ্চেন আমরা অন স্ক্রিনে দেখে নেব। 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত কোনটি আর্থ্রোপোডের নিঃসরণকারী অঙ্গ হিসেবে ব্যবহৃত হয় বা নির্যাসকারী অঙ্গ হিসেবে ব্যবহৃত হয়? মানে এটা এটা বলতে চাইছি যে যারা যারা আর্থ্রোপোডস আছে, আর্থ্রোপোডসের ক্ষেত্রে আহ, এই এক্সক্রিশন বা রেচন অঙ্গ, ঠিক আছে, এক্সক্রিটরি অর্গ্যান বা রেচন অঙ্গ কোনটি? এর সঠিক উত্তর কি হবে? না, আর্থ্রোপোডসের ক্ষেত্রে আমরা যখন দেখব তখন দেখব যে তাদের মধ্যে গ্রিন গ্ল্যান্ড থাকছে। এটা যেমন অ্যানিলিডসের মধ্যে আমরা দেখছিলাম যে নেফ্রিডিয়া থাকছে, তো আর্থ্রোপোডসের মধ্যে আমরা দেখবো যে গ্রিন গ্ল্যান্ড থাকছে, যার মাধ্যমে শরীরের যে মানে অপ্রয়োজনীয় যে রেচন পদার্থ তারা কিন্তু শরীর থেকে বার করে দেয়, ঠিক আছে। এবং এটা আমরা দেখবো গ্রিন গ্ল্যান্ডটা যে আর্থ্রোপোডসের প্রাস্টেসিয়ার একটা নিঃসরণ অঙ্গ, ঠিক আছে। আর্থ্রোপোডসের মধ্যে আমরা দেখবো যে প্রচুর পরিমাণে তার ফাইলামের মধ্যে ক্লাস আছে, সাব ক্লাস আছে, আহ, তার অর্ডার আছে। তো এই ক্রাস্টেসিয়া যে মানে শ্রেণীটি পড়ছে তার একটা কিন্তু রেচন অঙ্গ হিসেবে কাজ করছে এবং এটা প্রধানত জলীয় পরিবেশে বসবাসকারী যারা প্রাণী আছে বা আর্থ্রোপোডস আছে, তাদের যে জলীয় পরিবেশে বসবাসকারী যে আর্থ্রোপোডস আছে তাদের কি জল এবং লবণের একটা ভারসাম্য করতে কিন্তু সাহায্য করে। এবং মনে রাখতে হবে যে এখানে ফ্লেম সেল বা টিনিডিয়াম কিন্তু আর্থ্রোপোডাতে থাকে না, ফ্লেম সেলও থাকে না এবং টিনিডিয়ামও কিন্তু আর্থ্রোপোডসের মধ্যে থাকে না। তাদের কি থাকে? গ্রিন গ্ল্যান্ড থাকে। ক্লিয়ার? তাদের গ্রিন গ্ল্যান্ড থাকে। আমরা চলে আসবো কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4-এ আমরা কিন্তু চলে আসবো এবং তার প্রয়োজনীয় যে এক্সপ্লেনেশন সেটা কিন্তু আমরা দেখে নেব। কোশ্চেন নম্বর 4 হলো গঠন সিলিয়ার গঠন এককের নাম কি? সিলিয়ার গঠন এককের নাম কি? একটা বলছে কাইনেটোসোম, একটা বলছে এক্সোস্টাইল, একটা বলছে ম্যাগনি ম্যাস্টিগন্স এবং একটা হলো সাইটোফ্যারিংস। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? অপশন চারের মানে 4-এর প্রশ্নের মধ্যে অপশনের উত্তর হবে অপশন এ, কাইনেটোসোম। কাইনেটোসোম হলো কি? না, এটা হলো একটা সিলিয়া বা ফ্ল্যাজেলার বেসাল বডি, ঠিক আছে। এটা সিলিয়া বা ফ্ল্যাজেলার, এই যে কাইনেটোসোম বলছি এটা হলো সিলিয়া বা ফ্ল্যাজেলার কি? না, বেসাল বডি বেসাল বডি বেসাল বডি। এবং এটা হলো এই সিলিয়ার গঠনের একটা মূল একক, যেখানে আমরা যখন থিওরি পড়েছিলাম আমাদের স্মার্ট নোটসের মাধ্যমে, তখন আমরা কিন্তু বলেছিলাম যে এখানে 9টা ট্রিপলেট মাইক্রোটিবিউলস থাকে, 9টা ট্রিপলেট মাইক্রোটিবিউলস থাকে এবং যার গঠনের সেটা কিন্তু মূল গঠন হিসেবে কাজ করে। এবং সিলিয়েটেড যে সিলিয়া মানে যাদের সিলিয়া থাকে তারা কি কাজ করে? অ্যাকচুয়ালি সিলিয়া যাদের থাকে
আমাদের লোকোমোশনে সাহায্য করে, বিভিন্ন প্রাণীর মেনলি লোকোমোশনে সাহায্য করে, আরো অনেক কাজ আছে তার, বাট মেনলি লোকোমোশনে সাহায্য করে। ঠিক আছে, তো আমরা যেটা বললাম কাইনেটোসোম হলো একটা সিলিয়া বা ফ্লাজেলার বেসাল বডি, এবং সেখানে 9টা ট্রিপলেট মাইক্রোটিবিউলস নিয়ে কিন্তু গঠিত, এবং এর একজোমে 9+1 অ্যারেঞ্জমেন্ট থাকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে এর একজোমে কি থাকে, একজোমের যে অ্যারেঞ্জমেন্টটি সেখানে কি না 9+2 এই অ্যারেঞ্জমেন্ট কিন্তু হিসেবে আমরা লক্ষ্য করতে পারি। আমরা চলে যাব কোশ্চেন নম্বর 5-এ। কোশ্চেন নম্বর 5-এ আমরা চলে যাব। কোশ্চেন নম্বর 5 অনেক স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেন নম্বর 5 হলো মালফিজিয়ান টিবিউলস নিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, এবং মালফিজিয়ান টিবিউলসে সাধারণত কোন প্রাণীদের দেহে উপস্থিত সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। 5 নম্বর প্রশ্নের আমরা সঠিক উত্তর দেব স্করপিয়ন। স্করপিয়নের মধ্যে এই মালফিজিয়ান টিবিউলস আমরা দেখতে পাই। আর্থওয়ার্ম যেটা আছে সেটা কিন্তু ফাইলাম কার মধ্যে পড়ছে, অ্যানিলিডসের মধ্যে পড়ছে। অ্যানিলিডসের কি দেখা যায় এক্সক্রিটরি অর্গান, সেটা কিন্তু আমি আগেই বলেছি, মালফিজিয়ান টিবিউলসও দেখাই যায় না। স্টারফিশ একাইনোডার্মাটার মধ্যে পড়ছে, এবং যার একটা স্ট্রং ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে, তার মাধ্যমে কিন্তু তার প্রয়োজনীয় যে রেচন পদার্থ সে বার করে দেয়। এবং স্নেল সেটাও কিন্তু মোলাস্কার মধ্যে পড়ছে, অর্থাৎ একটা মেন্টাল থাকে, মেন্টালের মধ্যে কিন্তু তার এক্সক্রিটরি অর্গান আলাদা রকম ভাবে থাকে। বাট স্করপিয়ন যেটা আমরা বলছি এটা কিন্তু আর্থ্রোপোডসের মধ্যেই মেনলি একটা মানে উদাহরণ আমরা দিলাম। তো তার মধ্যে কিন্তু মালফিজিয়ান টিবিউলস আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবং এর প্রয়োজনীয় যদি ব্যাখ্যা আমি দেখি, মালফিজিয়ান টিবিউলস বা রেচন অঙ্গ হলো যা অ্যারিকনিডা এবং ইনসেক্টেতে থাকে। আরেকটা বলেছিলাম ক্রাস্টেসিয়াতে থাকছিল অন্য রেচন অঙ্গ, গ্রিন গ্ল্যান্ড থাকছিল। বাট যারা আর্থ্রোপোডসের মধ্যে অ্যারিকনিডার মধ্যে পড়ছে এবং ইনসেক্টের মধ্যে পড়ছে, মানে যারা পতঙ্গ এবং অ্যারিকনিডা মিনস কল্পনা করতে পারো যারা মাকড়সা আছে, মাকড়সা জাতীয় প্রাণী, তো তাদের মধ্যে কিন্তু এই মালফিজিয়ান টিবিউলসটা লক্ষ্য করতে পারি। এবং আগেরটা যেমন আমরা দেখছিলাম যে গ্রিন গ্র্যান্ডের ক্ষেত্রে নাইট্রোজেন যুক্ত, এই নেফ্রিডিয়ার ক্ষেত্রে এই যে নাইট্রোজেন যুক্ত বজ্র পদার্থ নিঃসরণ করছিল, বাট এই মালফিজিয়ান টিবিউলস এর ক্ষেত্রে আমরা দেখব যে ইউরিক অ্যাসিড জাতীয় যে রেচন পদার্থ আছে সেটা কিন্তু দেহ থেকে বার করে। ঠিক আছে, বার করতে সাহায্য করে, এবং এটি অ্যালিমেন্টারি ক্যানাল এবং হিমোলিম্ফের সংযোগস্থলে থাকে। অর্থাৎ একদিকে অ্যালিমেন্টারি ক্যানাল আসছে, আর একদিকে কি আছে, হিমোলিম্ফ আছে। তো এর যে পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু এই সংযোগস্থলে কিন্তু মালফিজিয়ান টিবিউলস থাকছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি আছে, 6 নম্বর প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। 6 নম্বর কোশ্চেন হলো দেখতে পাচ্ছ টিনেডিয়াম কি ধরনের অঙ্গ। টিনেডিয়াম কি ধরনের অঙ্গ, প্রত্যেকটা কিন্তু সিলেবাসে আছে। 6 নম্বর প্রশ্ন, টিনেডিয়াম কি ধরনের অঙ্গ। এখানে কটা কি কি অপশন আছে দেখো, একটা বলছে চলন অঙ্গ মানে লোকোমোশন, রেচন অঙ্গ মানে এক্সক্রিশন, ঠিক আছে, এক্সক্রিটরি অর্গানস, শ্বাস প্রশ্বাস মানে হলো রেসপিরেটরি অর্গানস, এবং প্রজনন মিনস রিপ্রোডাক্টিভ অর্গানস। তো এই যে টিনেডিয়ামের কথা আমরা বলছি, এরা অ্যাকচুয়ালি কি না, এরা অপশন সি, শ্বাস প্রশ্বাসে কিন্তু সাহায্য করে, রেসপিরেশনে সাহায্য করে টিনিডিয়াম। ক্লিয়ার? টিনিডিয়াম হলো কি শ্বাস প্রশ্বাস অঙ্গ, এবং টিনিডিয়াম মোলাস্কা জাতীয় যে প্রাণী আছে তাদের মধ্যে কিন্তু শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। ঠিক আছে, এবং এই মোলাস্কা যেটা আমরা বলছিলাম যে তার বাইরে একটা শেল থাকে এবং ভেতরে অংশটা কিন্তু মানে বাইরে একটা খোলক থাকে, এবং ভেতরে মেন্টাল অংশটাকে কিন্তু খোলকটা তাকে আঘাত থেকে রক্ষা করে। এবং এই যে মেন্টাল ক্যাভিটি আছে, সেই মেন্টাল ক্যাভিটির ভিতরেই কিন্তু আমরা দেখতে পাই টিনেডিয়ামের গঠন, এবং এটার গিল লাইক স্ট্রাকচার, রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, মানে গিলের মতন কিন্তু দেখতে, এরকম গিলের মতন দেখতে। ঠিক আছে, গিলের মতন দেখতে, এবং এরা কি করে না ভিতরে থাকে এবং রক্তে অক্সিজেন যোগদান মানে যোগায়। কারণ আমরা দেখেছি যে রিপ্রোডাকশন মানে আমাদের রেসপিরেশনের কাজটাই কিন্তু সেরকম, যে আমাদের রক্তে বা আমাদের যে শরীরের যে তরল কানেকটিভিটি যোগ করা থাকে, মেনলি রক্ত বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে অন্যরকম থাকে। তো তাদের কিন্তু অক্সিজেনের যোগদান মানে যোগান দেওয়াটাই কিন্তু এই মানে মূল কাজ। ক্লিয়ার? 7 নম্বর প্রশ্ন আমরা কিন্তু দেখব। 7 নম্বর প্রশ্ন আমরা এখানে দেখব যে পলিসিটার দেহের গতি সাধারণত কোন গঠনটি ব্যবহার করে। দেহের গতি সাধনে কোন গঠনটি ব্যবহৃত হয়। যারা পলিসিটার মধ্যে আছে তাদের চলন অঙ্গ হিসেবে কারা কাজ করে সেটা কিন্তু জানতে চেয়েছি। অর্থাৎ পলিসিটার যেটা লোকোমোশনের অর্গান কোনটা, দেখো সিলিয়া আছে, সিটা, প্যারাপোডিয়া এবং সিউডোপোডিয়া আছে। তো 7 নম্বরের আমরা বলবো প্যারাপোডিয়া হলো পলিসিটার একটা অঙ্গ, যারা কি করে না তার তার কি কি করতে সাহায্য করে না লোকোমোশনে সাহায্য করে। এবং প্যারাপোডিয়া
হলো একটা প্যাড সদৃশ গঠন যা সেগমেন্টের প্রতি এক জোড়া থাকে, যেটা আগে বলেছিলাম যে প্রতিটা সেগমেন্টে কিন্তু এরকম এক জোড়া করে এরকম করে থাকে, ঠিক আছে। ছোট ছোট এরকম অংশ থাকে যার মাধ্যমে তারা কিন্তু চলনে সাহায্য, মানে চলতে তারা সাহায্য করে, ঠিক আছে। এছাড়াও এটি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে রেসপিরেশনে সাহায্য করে, রেসপিরেশনেও কিন্তু সাহায্য করে এই প্যারাপোডিয়াটা। এবং সিলিয়া এককভাবে কিন্তু চলন করতে পারে না, এই প্যারাপোডিয়ার সাহায্যেই কিন্তু এরা চলন মানে করে। এবং 8 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি যে ফ্লেম ফ্লেম সেলস উপস্থিত থাকে কাদের মধ্যে। 8 নম্বর প্রশ্ন আমরা দেখব ফ্লেম সেলস উপস্থিত থাকে কাদের মধ্যে। দেখো এখানে যে অপশনগুলো আছে, আর্থ্রোপোডস তার কিন্তু থাকছে না, অ্যানিলিডা, প্ল্যাটিহেলমিনথেস এবং মোলাস্কা। তো উত্তর হবে প্ল্যাটিহেলমিনথেসের মধ্যে, মানে যেটা আমরা বলছিলাম চ্যাপ্টা কৃমি, যার বৈশিষ্ট্য অলরেডি কিন্তু আমরা ক্লাসের মধ্যে পড়ে নিয়েছি, যে এটা ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন বডি, অর্থাৎ মানে উপর থেকে নিচে এইভাবে চ্যাপ্টার জাতীয় প্রাণী, এবং এর মধ্যে ফ্লেম সেল থাকে, ঠিক আছে, ফ্লেম সেল থাকে। আর এর যে প্রয়োজনীয় ব্যাখ্যা যদি তুমি বলো তাহলে আমি এখানে ব্যাখ্যাটাও দেখিয়ে দিচ্ছি। 8 নম্বর প্রশ্নের ব্যাখ্যাও কিন্তু এখানে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ফ্লেম সেল উপস্থিত থাকে প্ল্যাটিহেলমিনথেসিসে, এবং ফ্লেম সেল হলো একটা প্রিমিটিভ এক্সক্রিটরি স্ট্রাকচার, এবং এটা কি টোটালটাই কি, এই ফ্লেম সেলটা টোটালটাই হলো রেচন অঙ্গ, ঠিক আছে, রেচন অঙ্গ। এবং এটি প্রোটোনেফ্রিডিয়াতে অন্তর্গত। ফ্ল্যাট ওয়ার্ম জাতীয় যে প্রাণীগুলো আছে, বিশেষ করে প্ল্যানারিয়া, তাদের মধ্যে কিন্তু দেখা যায়। এবং ফ্লেম সেলে যে বিটিং সিলিয়া থাকে, যা মানে শিখার মতন দেখতে, মানে এই ধরো একটা স্ট্রাকচার, এবং চারপাশে একটা এরকম করে সিলিয়া এমন ভাবে থাকছে মনে হচ্ছে যেন আগুনের একটা মানে একটা শিখা, আগুনের একটা কিন্তু শিখা টাইপসের কিন্তু ফিল হচ্ছে, ঠিক আছে। তো এই জন্যই নাম কিন্তু এর ফ্লেম সেল। 9 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। 9 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ গ্রিন গ্ল্যান্ড থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করেছে, গ্রিন গ্ল্যান্ড প্রধানত কোন স্থানে অবস্থিত। তো তার সঠিক উত্তর কি হবে? 9 নম্বর প্রশ্ন অপশন এ, অ্যান্টিনাল বেস, অ্যান্টিনাল যে বেস সেখানে কিন্তু এই গ্রিন গ্ল্যান্ড থাকে, তার ফুড বেসেও থাকে না, সিলোমেট্রিক যে ক্যাভিটি সেখানেও থাকে না, গিল চেম্বারেও থাকে না, থাকে কোথায়? অ্যান্টিনাল বেস। এবং তার জন্য কিন্তু এই গ্রিন গ্ল্যান্ডের একটা নাম আছে, যেটা তো আমাদের একটু পরে আমি বলছি। গ্রিন গ্ল্যান্ডের কিন্তু তার জন্য একটা নাম আছে, আহ, যে ক্রাস্টেসিয়ান্সের দেহে গ্রিন গ্ল্যান্ডস আমরা থাকছে, এবং এরা অ্যান্টিনাল গ্ল্যান্ড শূন্যস্থানে অবস্থিত, এবং এটাকে কিন্তু কোথায় অবস্থান করছে? অ্যান্টিনাল বেসে অবস্থান করছে, ঠিক আছে। তো এর জন্য কিন্তু তার অ্যান্টেনাল গ্ল্যান্ডকে কিন্তু বলা হয়, এবং এটি মেনলি যে হিমোলিম থেকে বজ্র নিষ্কাশন করে, ঠিক আছে, হিমোলিম থেকে কিন্তু এরা বর্জ্য নিঃশেষণ করে দেহের বাইরে এটা কিন্তু ত্যাগ করতে সাহায্য করে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসবো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে এখানে? 10 নম্বর প্রশ্ন যেটা বলা হয়েছে সেটা হলো বুকলাং সাধারণত কোন প্রাণীদের দেখা যায়? বুকলাং দেখা যায় কাদের? বুকলাং বুকলাং কাদের দেখা যায়? অপশন, চারটে অপশন দেখতে পাচ্ছ, ক্রাস্টেসিয়া, ইনসেক্টা, অ্যারেকনিডা এবং মোলাস্কা। তো তার মধ্যে সঠিক সঠিক উত্তর হবে অ্যারেকনিডা। অ্যারেকনিডা জাতীয় যে প্রাণীগুলো আছে, ক্রাস্টেসিয়া আমরা জানি যে পর্ন জাতীয় প্রাণী, মানে চিংড়ি জাতীয়, ইনসেক্টা মানে যাদের পতঙ্গ, পিওর পতঙ্গ, মানে মশা বা তারপরে বা মাছি ইত্যাদি। এবং মোলাস্কা তো সেপারেট ফাইলাম হয়ে যাচ্ছে। এবং অ্যারেকনিডা মানে আমরা বলেছিলাম মাকড়সা। মাকড়সা মানে কি, তাদের কজোড়া পা থাকবে, কজোড়া পা থাকবে, এরকম কিন্তু 4 জোড়া তাদের পা থাকবে, কোনো রকম কিন্তু ডানা থাকবে না, ঠিক আছে, ডানা কিন্তু থাকবে না। তো এই মাকড়সার দেহে আহ, বুকলাং কিন্তু থাকে, বুকলাং কিন্তু মাকড়সার দেহেই থাকে, এবং এরা মেনলি কিন্তু অ্যারেকনিডার অন্তর্গত হচ্ছে, যেটাকে আমরা বলছি অপশন সি। ওকে। এবং এর প্রয়োজনীয় ব্যাখ্যাটা আমরা এখানে দেখে নিই, যে বুকলাং হলো একটা ল্যামিলার স্তরযুক্ত গঠন, যারা অ্যারাকনিডসের মধ্যে থাকে, মেনলি স্পাইডার, স্করপিয়ন ইত্যাদি। এবং ময়েস্ট এয়ার স্পেস ব্যবহার করে কিন্তু গ্যাস বিনিময় ঘটায়, অর্থাৎ গ্যাসিয়াল এক্সচেঞ্জের মাধ্যমে একটা ময়েস্ট এয়ার স্পেস ক্রিয়েট করে সেখানে একটা গ্যাসিয়াল এক্সচেঞ্জের মাধ্যমে দেহ থেকে বাইরে তারা কিন্তু মানে কি করে, গ্যাসের বিনিময় করে, এবং তাদের যে রেসপিরেশন সেখানে কিন্তু সাহায্য করে, ঠিক আছে। এবং এটা ইনসেক্টটা বা ইনসেক্টের মধ্যেও কিন্তু থাকে না, মোলাস্কার মধ্যেও কিন্তু থাকে না, থাকছে কোথায়? অ্যারিকনিটা প্রাণীদের মধ্যে কিন্তু আমরা এটাকে লক্ষ্য করতে পারছি। ক্লিয়ার? 11 নম্বর প্রশ্ন আমরা দেখবো। 11 নম্বর প্রশ্ন বলছে যে নিম্নলিখিত কোন শ্রেণীর প্রাণীদের দেহে কাইনেটোডেসমাটা কাইনেটোডেসমাটা থাকে? কোন প্রাণীদের মধ্যে কাইনেটোডেসমাটা থাকে?
11 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং আমরা যদি অপশনগুলোর দিকে লক্ষ্য করতে পারি তাহলে দেখবো যে সিলিওফোরার মধ্যে অপশন সি, সিলিওফোরার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই কাইনেটোডেসমাটা, যেটা অ্যামিবো জোয়ার মধ্যেও পাওয়া যায় না, ইউগ্লোনো জোয়ার মধ্যেও পাওয়া যায় না, বা পরিফেরার মধ্যে পাওয়া যায় না। সিলিওফোরার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি কাইনেটোডেসমাটা। ক্লিয়ার? এর প্রয়োজনীয় ব্যাখ্যাটা আমরা করে নিচ্ছি। দেখো, সিলিওফোরা যেমন প্যারামিসিয়াম শ্রেণীর প্রাণীদের দেহ কিন্তু সিলিয়া দ্বারা গঠন, এবং সিলিয়া থাকে এবং তার মাধ্যমে কিন্তু এটা চলাফেরা করে, এবং সিলিয়ার ভিত্তি থেকে একাধিক কাইনেটোসোম কিন্তু সংযুক্ত হয়ে তৈরি হয় কাইনেটোডেসমাটা, যাকে আমরা বলছি কি ইনফ্রাসিলিয়ারি সিস্টেম। এবং অ্যামিবোজোয়া এবং ইউগ্লেনোজোয়াতে এটি কিন্তু থাকে না, এটা থাকছে কার মধ্যে? সিলিওফোরার মধ্যে থাকছে। ক্লিয়ার? আমরা পরবর্তী কোশ্চেন 12 নম্বর প্রশ্ন, আমরা বেশ কয়েকটা 7টা প্রশ্ন একটা ভিডিওতে করা পসিবল হবে না, বাট বেশ কয়েকটা কোশ্চেন কিন্তু আমরা এখানে করে নিচ্ছি, এবং আশা করছি এই ধরনের প্রত্যেকটা প্রশ্ন তোমরা যখন মানে A to Z করবে, 50টি মক টেস্ট আছে, 60টা কোশ্চেন আছে, এবং এখানে তাহলে তোমাকে 5 6 30 কোশ্চেন কিন্তু রেডিমেড মক টেস্টের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এছাড়াও স্মার্ট নোটসের মধ্যে প্রচুর PYQ এবং MCQ দেওয়া আছে। প্রত্যেকটা যদি তুমি যোগ করো অ্যারাউন্ড 10,000 কিন্তু কোশ্চেন হবে, এবং সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা যদি আনসার উইথ এক্সপ্লেনেশন করে প্রয়োজনীয় নোটসগুলো পড়ে যাও, মানে এর বাইরে কিছু থাকবে না। ঠিক আছে, আমি বারবার কথা বলছি, কারণ সময় আমাদের সংক্ষিপ্ত, এবং এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু আমাদের ম্যাক্সিমামটা আমাদেরকে পড়তে হবে। তো তার জন্য কিন্তু এই কোর্স নোটস যাই বলো না কেন প্রচুর তোমাকে হেল্প করবে। ক্লিয়ার? 12 নম্বর প্রশ্ন বলছে কিসের মাধ্যমে ট্রাইকোসিস্ট বাহ্যিক পরিবেশে প্রতিক্রিয়া প্রদান করে? 12 নম্বর যে প্রশ্ন আমরা বলছি ট্রাইকোসিস নিয়েই কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যে কিসের মাধ্যমে বাহ্যিক পরিবেশের সাথে প্রতিক্রিয়া প্রদান করে। মানে ট্রাইকোসিস্ট কি অ্যাকচুয়ালি না, এটা হলো একটা প্রতিরক্ষামূলক কাঠামো। ঠিক আছে, একটা প্রতিরক্ষামূলক কাঠামো, মানে কি করে? প্রোটেক্ট দেহকে প্রোটেক্ট করে। তো একটা প্রোটেক্টিভ কিন্তু স্ট্রাকচার, এই ট্রাইকোসিসটা হলো একটা প্রোটেক্টিভ স্ট্রাকচার, অর্থাৎ বাহ্যিক পরিবেশ থেকে প্রতিরক্ষামূলক কিন্তু কাঠামো। এবং এটা মেনলি আমরা দেখতে পাবো যে প্যারামিসিয়াম যে স্পিসিস আছে, সেই প্যারামিসিয়াম স্পিসিসের মধ্যে কিন্তু আমরা এটাকে দেখতে পাবো। এবং এটি একটা মেকানিক্যাল এবং কেমিক্যাল স্টিমুলাস পেলে কিন্তু নার্ভাস সিস্টেমের যে নিউরোমোটর সিস্টেম দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়, এবং তার মাধ্যমেই কিন্তু এটার যে প্রয়োজনীয় কাজ, অর্থাৎ যে বাহ্যিক পরিবেশকে রক্ষা করার জন্য যে প্রয়োজনীয় মানে অ্যাকশন নেওয়ার দরকার, সেটা কিন্তু সেইভাবেই নেয়, এবং প্রতিপক্ষ থেকে কিন্তু আত্মরক্ষার জন্য এটি ব্যবহৃত হয়। এবং এর সঠিক উত্তর কি হবে না, নিউরোমোটর সিস্টেম। তাহলে কিসের মাধ্যমে হচ্ছে? অপশন ডি হলো নিউরোমোটর সিস্টেম। আমি প্রশ্নটি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, কিসের মাধ্যমে ট্রাইকোসিস্ট বাহ্যিক পরিবেশের প্রক্রিয়া প্রদান করে? মানে ট্রাইকোসিস্ট একটা প্রোটেক্টিভ একটা অর্গ্যান, যেটা প্রতিরক্ষামূলক কাজে ব্যবহৃত হয়, মেনলি প্যারামিসিয়ামের দিয়ে থাকে। তো এরা কিভাবে প্রতিক্রিয়া করে সেটাই বলছে, বাহ্যিক পরিবেশের সঙ্গে কিভাবে রিয়াকশন করে। না, যখন নিউরোমোটর সিস্টেম তাকে সিগন্যাল দেবে, ঠিক আছে, নিউরোমোটর সিস্টেম তখন যখন তাকে একটা মেকানিক্যাল সিগন্যাল বা একটা কেমিক্যাল স্টিমুলেশন যখন দেবে যে কিছু একটা আঘাত আসছে, সেটা কিসের মাধ্যমে? না, মেকানিক্যাল সিগন্যাল দিচ্ছে অথবা কেমিক্যাল সিগন্যাল দিচ্ছে যে বাহ্যিক একটা কেউ একটা আসছে তোমাকে আঘাত করতে, তার মাধ্যমে কিন্তু এই যে সিস্ট সেটা অ্যাক্টিভেটেড হয়, এবং তার একটা রিয়াকশন কিন্তু প্রদান করে যে অবজেক্টটাকে আঘাত করতে আসছে তার উপরে। সেটাই কিন্তু এখানে বলেছে অপশন, মানে 12 নম্বর কোশ্চেনে। সাইকোসিস্ট হলো এক ধরনের প্রতিরক্ষামূলক কাঠামো যা প্যারামিসিয়ামের দিয়ে থাকে, এবং এটা কেমিক্যাল স্টিমিউলাস প্রদান করে, এবং সেটাকে নিউরোমোটর সিস্টেমের দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ করে বিস্ফোরিত হয়, অর্থাৎ অ্যাটাকের জন্য প্রস্তুতি হয়, এবং এটা প্রতিপক্ষ থেকে আত্মরক্ষার জন্য কিন্তু ব্যবহৃত হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা আসবো 13 নম্বর প্রশ্ন। মোটামুটি আমি 20টা প্রশ্ন করার কিন্তু চেষ্টা করছি। পরবর্তী কোশ্চেন কিন্তু আমরা পরবর্তী কোনো ক্লাসে করে নেব। দেখো, মোলাস্কার কোন শ্রেণীর প্রাণীদের মধ্যে, ওকে, বাইপিনারিয়া লার্ভা দেখা যায় না? আমরা দেখেছি যে মোলাস্কা যারা অর্ডার আছে তার মধ্যে প্রচুর লার্ভাল স্টেজ দেখা যায়। ঠিক আছে, তো এবং বাইপিনারিয়া লার্ভাও কিন্তু দেখা যায়, বাট আহ, কোন শ্রেণীর মধ্যে মোলাস্কা যে ফাইলাম তার মধ্যে যে শ্রেণী আছে, সেই কোন শ্রেণীর মধ্যে এই বাইপিনেরিয়া লার্ভাটা আমরা লক্ষ্য করতে পারি না, অনুপস্থিত আছে কোন শ্রেণীর মধ্যে? তো 13 প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে অপশন ডি, এটি মোলাস্কাতেই নয়।
ঠিক আছে, মানে প্রশ্নটা কিভাবে দিয়েছে দেখো, বলছে মোলাস্কা শ্রেণীর, এটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে, মোলাস্কা শ্রেণীর কোন মোলাস্কার কোন শ্রেণীর প্রাণীদের মধ্যে বাইফিনেরিয়া দেখা যায় না। মোলাস্কার কোনোটাতেই কিন্তু বাইফিনেরিয়া দেখা যায় না, ঠিক আছে, এটা মোলাস্কাতেই কিন্তু দেখা যায় না। এই যে গ্যাস্ট্রোপোড বলছে, সেফালোপোড বলছে, বাই ভ্যালভিয়া বলছে, প্রত্যেকটা হলো মোলাস্কার যে ফাইলাম তার শ্রেণী, ক্লাস, ওকে, বা অর্ডার। তো এর মধ্যে কিন্তু দেখা যায় না। বাইফিনিয়াল লার্ভা হলো একটা একাইনোডার্মাটা। এরা এরা কোথায় দেখা যায়? একাইনোডার্মাটা। এটা দেখা যায় একাইনো, ইসি এইচ আই এন ও ডি ই আর এম এ টি, একাইনোডার্মাটা যে ফাইলাম আছে, একাইনোডার্মাটা যে ফাইলাম আছে তার মধ্যে কিন্তু দেখা যায়। বিশেষত আমরা যদি দেখি অ্যাস্টেরয়েডিয়া, একাইনোডার্মাটার শ্রেণীর, একাইনোডার্মাটা ফাইলামের মধ্যে একটা শ্রেণী আছে যেটাকে আমরা বলবো এএসটিই, এএসটিই আরওআই, আরওআই ডি, ডি, ওকে, ডিইএ, অ্যাস্ট্রয়েডিয়া, অ্যাস্ট্রয়েডিয়া যে শ্রেণী আছে, এবং সেই শ্রেণীর মধ্যেই কিন্তু এই লার্ভাটা আমরা দেখতে পাই, যার নাম আমরা আমরা বলছি বাইফিনারিয়া লার্ভা, বাইফিনারিয়া লার্ভা। বাট প্রশ্ন বলছে গ্যাস মোলাস্কা শ্রেণীর মধ্যে কোথায় দেখা যায়? মোলাস্কা শ্রেণীর মধ্যে দেখাই যায় না, মানে কোশ্চেনটা কতটা ঘুরিয়ে দিয়েছে ভাবো, ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন যদি আমি দেখি, 14 নম্বর প্রশ্ন কি বলছে? 14 নম্বর কোশ্চেন আমি এখানে দেখবো, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। 14 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ফ্লাজেলা এবং সিলিয়ার মধ্যে মৌলিক গঠনগত পার্থক্য কোথায়? সিলিয়া এবং ফ্লাজেলা উভয় কিন্তু তার ফাংশনাল এবং স্ট্রাকচারাল বিষয়টা অনেকটা এক, বাট কিছু স্ট্রাকচারাল তার ডিফারেন্স আমরা লক্ষ্য করতে পারি। সেই ডিফারেন্সটা কি সেটা কিন্তু এখানে জানতে চেয়েছে। দেখো, এর যে পার্থক্য সেটা কিন্তু আমরা চলে আসবো মাইক্রোটিউবুলের সংখ্যা এবং বিন্যাস নিয়ে। আমরা দেখেছি যে ফ্লাজেলা এবং সিলিয়া উভয়ের মধ্যে কিন্তু যে মাইক্রোটিউবিউলস থাকে, মাইক্রোটিউবিউলস থাকে, TUBULE, এই মাইক্রোটিউবিউলসের সংখ্যা, এক নম্বর হচ্ছে মাইক্রোটিউবিউলসের সংখ্যার জন্য ডিফারেন্স হয়। আর একটা বলছে মাইক্রোটিউবিউলসের যে বিন্যাস, ঠিক আছে, বিন্যাস, বিন্যাস মিনস তার যে সজ্জা, এই দুটোই কিন্তু পার্থক্য করে একটা ফ্লাজেলা এবং একটা সিলিয়ার মধ্যে। তাহলে অপশন কি উত্তর হবে? অপশন এ কিন্তু সঠিক উত্তর হবে, অর্থাৎ মাইক্রোটিউবুলসের সংখ্যার উপরে এবং তার যে বিন্যাসের উপরে কিন্তু আমরা দেখতে পাবো যে তাদের কি কি মানে ডিফারেন্সিয়েট হচ্ছে। এরা দুটোই, মানে ফ্লাজেলের ক্ষেত্রেও যদি বলো এবং সিলিয়ার ক্ষেত্রে যদি বলো, এরা কিন্তু 9+2 স্ট্রাকচারে থাকে, 9+2 মাইক্রোটিউবিউলস স্ট্রাকচার কিন্তু এদের দুজনেরই থাকে, ঠিক আছে, 9+2 মাইক্রোটিউবিউলস কিন্তু এদের থাকে। বাট যেটা ডিফারেন্স ক্রিয়েট করছে সেটা কি না, সিলিয়ার ক্ষেত্রে সিলিয়া হলো ছোট এবং এদের কিন্তু অনেক থাকে, মানে সিলিয়ার ক্ষেত্রে যদি তুমি মাইক্রোটিউবিউলসের কথা বলো, সিলিয়ার ক্ষেত্রে সেটা কিন্তু মাইক্রোটিউবিউলস খুব ছোট ছোট থাকে এবং প্রচুর পরিমাণে কিন্তু থাকে, 1 নম্বর। এবং এরা স্পন্দনশীল গতি তৈরি করে, একটা ছোট ছোট করে করে এরকম আস্তে আস্তে করে এরকম একটা ভাইব্রেট করতে করতে কিন্তু একটা হিউজ একটা একটা মানে একটা মোশন কিন্তু তৈরি করে। এবং ফ্লাজেলা হলো সাধারণত বড় এবং সাধারণত একটা দুটো করে থাকে, ঠিক আছে, এবং তরঙ্গময় গতি কিন্তু তৈরি করতে পারে। মানে যেটা আমি বলছি, দুটোর ক্ষেত্রে 9+2 মাইক্রোটিউবিউলস বিন্যাস থাকে, বাট সিলিয়ার হলো প্রচুর সংখ্যায় থাকে এবং ছোট ছোট করে থাকে, এবং এটা একটা একটা ওয়েভ তৈরি করে কিন্তু এটা চলাফেরা করতে পারে। এবং ফ্লাজেলার ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি, মানে ফ্লাজেলা কিন্তু বেশি থাকে না, একটা অথবা দুটো কিন্তু বডিতে থাকে। এবং ফ্লাজেলা সাধারণত একটা দুটো ভাবে থাকে, এবং একটা দুটো থাকলেও একটা তরঙ্গময় গতি কিন্তু তৈরি করে। এবং গঠনগত মূল পার্থক্য হলো অ্যাক্সোনিম এবং কাইনেস্টিক্সে। এবং এই দুটোর মধ্যে যদি গঠনগত তুমি ডিফারেন্স খুঁজতে চাও, তাহলে যেটা মাইক্রোটিউবিউলসের থেকে আমরা যদি আরো একটু ডিপে যাই, তখন দেখব যে এ এক্স ও এন ই এম ই অ্যাক্সোনিম, 1 নম্বর হলো অ্যাক্সোনিম, এবং 2 নম্বর হলো KINETICS কাইনেটিক্স। অ্যাক্সোনিম এবং কাইনেটিক্স এই দুটো পয়েন্ট কিন্তু সিলিয়া এবং ফ্লাজেলার মধ্যে মেন ডিফারেন্স ক্রিয়েট করে। এবং এই প্রত্যেকটা কিন্তু আমাদের এই যে এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেম কথাটা লেখা আছে, যেটা আমি মানে বলছি যে যে অংশটা, সেই অংশটাই কিন্তু এখানে এক্সপ্লেনেশনের সাহায্যে কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। 15 নম্বর কোশ্চেন আমরা কিন্তু চলে যাব। 15 নম্বর কোশ্চেন অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেন নম্বর 15। তো 15 নম্বর কোশ্চেনে কি আছে একবার পড়ে নিই। ক্রাস্টেসিয়ার দেহে কোন অঙ্গ রেচন অঙ্গ বিদ্যমান? প্রথম দিকেও ছিল, এটা কিন্তু ঘুরিয়ে আরেকবার দেওয়া হয়েছে।
আগে রেচনাঙ্গের নাম দেওয়া ছিল এবং কোথায় দেখা যায় বলেছিল, এবং এখানে বলছে ক্রাস্টেসিয়ার দেহে কি দেখা যায়। ক্রাস্টেসিয়া মেনলি যেটা আমরা বলেছিলাম যে পর্ন টাইপসের যে অ্যানিমালসগুলো, মানে অ্যাকোয়াটিক 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 যে আর্থ্রোপোডস আছে সেইগুলোর মধ্যে কিন্তু দেখা যায়, মানে সেই শ্রেণীর মধ্যেই কিন্তু যারা আছে তারা হলো ক্রাস্টেসিয়া শ্রেণী। এবং এই ক্রাস্টেসিয়া শ্রেণীর মধ্যে যে এক্সক্রিটরি অর্গ্যানস বা রেচনাঙ্গ বিদ্যমান সেটার নাম হলো কি গ্রিন গ্ল্যান্ড। ক্লিয়ার? গ্রিন গ্ল্যান্ড। অপশন সি হবে সঠিক উত্তর, গ্রিন গ্ল্যান্ড। এবং গ্রিন ক্রাস্টেসিয়ার দেহে উপস্থিত থাকে গ্রিন গ্ল্যান্ড, যেটাকে আমি বলেছিলাম যে অ্যান্টেনাল বেসে যেহেতু থাকে, তো এর আর একটা নাম আছে অ্যান্টেনাল গ্ল্যান্ড। এবং যেটা কিসে সাহায্য করছে? রেচন অঙ্গ হিসেবে সাহায্য করছে। এবং এটি অ্যামিওনিটিক যে বজ্র পদার্থ, সেই অ্যামিওনিটিক বজ্র পদার্থ কিন্তু শরীর থেকে বার করে দেয়। কোনো নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ নয়, অ্যামিওনিটিক বজ্র পদার্থ কিন্তু বার করে দেয়। ফ্লেম সেলস বা ম্যালফিজিয়ান টিবিউলস কিন্তু এখানে থাকে না, এখানে ফ্লেম সেলও থাকে না, ম্যালফিজিয়ান টিবিউলসও থাকে না, কারণ এটা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কিন্তু থাকে। 15 নম্বর প্রশ্নের পরে কিন্তু আমরা 16 নম্বর প্রশ্নে চলে যাবো, এবং 16 নম্বর প্রশ্ন তোমরা অনেক সময় দেখতে পাচ্ছ যে টিনেডিয়ামের প্রধান কাজ কি। টিনেডিয়ামের প্রধান কাজ হলো কি না, এটা হলো রেসপিরেশনে সাহায্য করে। এই প্রশ্নটাও কিন্তু আগে ঘুরিয়ে এসছে, ঠিক আছে? সেই প্রশ্নটা কিন্তু সেম কোশ্চেন মানে একটু অন্যভাবে দেওয়া হয়েছে। এটা কিসে সাহায্য করছে? রেসপিরেশনে সাহায্য করছে এবং অর্থাৎ নিঃসরণে সাহায্য করছে, অপশন বি। এবং এই টিনিডিয়াম আমরা কোথায় দেখতে পাওয়া যায় বলেছিলাম? মোলাস্কার মধ্যে দেখতে পাওয়া যায়। এবং মোলাস্কার যে আহ, ভেতরে যে মেন্টাল ক্যাভিটি আছে সেখানে কিন্তু লক্ষ্য করতে পারা যায় এরকম এইভাবে, ঠিক আছে? এবং এটা গিল লাইক স্ট্রাকচার কিন্তু বিদ্যমান, এবং যে মেন্টাল ক্যাভিটির ভিতরে কিন্তু এটা থাকে, এবং সেখানে কিন্তু অক্সিজেনের মানে যোগান দেয়, ঠিক আছে? তো 16 নম্বরের প্রশ্ন কিন্তু আমরা আহ, এটাই উত্তর হবে, এবং তার প্রয়োজনীয় এক্সপ্লেনেশন কিন্তু আহ, ঠিক যেভাবে বললাম সেইভাবে কিন্তু বলা আছে। 17 নম্বর প্রশ্ন আমরা চলে যাবো, 17 নম্বর কোশ্চেন, এবং তার প্রয়োজনীয় এক্সপ্লেনেশন কিন্তু আমরা দেখে নেবো। 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর কোশ্চেনে কি আছে সেটা আগে আমরা দেখে নিই। 17 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হলো কি না, 17 নম্বর কোশ্চেনে আছে নিচের কোন অঙ্গটি শুধুমাত্র প্রোটোনেফ্রিডিয়ার মধ্যে উপস্থিত থাকে? প্রোটোনেফ্রিডিয়া যে রেচন অঙ্গ, সেই প্রোটোনেফ্রিডিয়ার মধ্যে কি থাকে? তার যে যখন তখন মানে এই প্রোটোনেফ্রিডিয়ার যদি আমরা স্ট্রাকচার লক্ষ্য করি, তাহলে দেখবো যে সেখানে ইন্টারনাল ওপেনিং আছে, এক্সটার্নাল ওপেনিং আছে, ফ্লেম বাল্ব আছে, কালেকটিভ টিবিউলস আছে। বিশেষ করে বিভিন্ন যে রেচনাঙ্গ তার মধ্যে কিন্তু এই ধরনের মানে স্ট্রাকচার দেখতে পাই। বাট যারা প্রোটোনেফ্রিডিয়া প্রোটোনেফ্রিডিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে প্রোটোনেফ্রিডিয়ার মধ্যে অপশন সি যেটা আছে, ঠিক আছে, অপশন সি যেটা আছে অর্থাৎ ফ্লেম ফ্লেম বাল্ব, সেটাই কিন্তু প্রোটোনেফ্রিডিয়ার মধ্যে উপস্থিত থাকে। একদম এর একটা স্পেসিফিক ক্যারেক্টার বলতে পারো প্রোটোনেফ্রিডিয়ার। তো অপশন সি হবে সঠিক উত্তর। প্রোটোনেফ্রিডিয়া হলো একটা নিঃসরণে সাহায্যকারী একটা মানে প্রাচীন প্রাচীন ঠিক আছে, প্রাচীন, প্রো মিন্স প্রাচীন, একটা প্রাচীন গঠন। অর্থাৎ এটা হলো প্রাচীন এক্সক্রিটরি অর্গ্যানস, মানে প্রচুর এটা একটা আদি গঠন যাকে আমরা বলি, ঠিক আছে? এবং এর গঠন কি থাকে না, প্রথমে ফ্লেম টিউবস থাকবে, ঠিক আছে, ফ্লেম টিউব থাকবে, ফ্লেম বাল্ব থাকবে, একটা ফ্লেম বাল্ব থাকবে, সেখান থেকে ফ্লেম টিউব বার হবে, এবং সেটা কি একটা এক্সক্রিটরি পোরের মাধ্যমে কিন্তু শরীর থেকে বাইরে বেরিয়ে যাবে। তো এই হলো বেসিক তার স্ট্রাকচার প্রোটোনেফ্রিডিয়ার ক্ষেত্রে। একটা থাকবে কি ফ্লেম বাল্ব, সেখান থেকে টিবিউলস এর মাধ্যমে এক্সক্রিটরি পোর দিয়ে কিন্তু বেরিয়ে যাবে শরীর থেকে। ফ্লেম বাল্বস হলো এখানে সিলিয়া ব্রিদিং কিন্তু হয়, এবং তার মাধ্যমে কিন্তু বজ্র পরিবাহিত হয়। সিলিয়া কিন্তু এখানেও সাহায্য করছে, এবং এটি মূলত অ্যাসিলোমেট যে প্রাণীগুলো আছে, মানে যার মধ্যে একটা ক্যাভিটি নেই, গহ্বর নেই, আহ, মানে সঠিক গহ্বর নেই, সেই প্রাণীর মধ্যে কিন্তু থাকছে। ক্লিয়ার? এবং আমরা 16 নম্বর প্রশ্ন যখন যাব, প্যারাপোডিয়ার দ্বারা গঠিত যে লোকোমোটরি এবং রেসপিরেটরি দেখা যায় সেটা কি? প্যারাপোডিয়া দ্বারা গঠিত লোকোমোটরি এবং রেসপিরেটরি দেখা যায় কাদের মধ্যে? দেখো এই প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট যে বারবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে রিপিট হচ্ছে। এটা পলিসিটার মধ্যে কিন্তু দেখা যায়, কারণ পলিসিটিয়ার দেহ যখন আমরা দেখেছি দেখেছি যে তারা কিন্তু এইভাবে ছোট ছোট সেগমেন্ট আইডেন্টিক্যাল একই রকম ভাবে দেখতে, কিন্তু সেগমেন্টের দ্বারা গঠিত, এবং প্রত্যেকটা সেগমেন্টে কি আছে, প্রত্যেকটা সেগমেন্টে একজোড়া করে প্যারাপোডিয়া আছে, এবং সেই প্যারাপোডিয়া তাকে চলনে সাহায্য করছিল এবং লোকোমোশনারি অঙ্গ হিসেবে সাহায্য করছিল, এবং তার সাথে সাথে রেসপিরেশনেরও কিন্তু সাহায্য করছিল, ঠিক আছে? তো সেই পলিসিটার দেহে কিন্তু প্যারাপোডিয়ামে থাকে, যারা চলনে এবং শ্বসনে কিন্তু সাহায্য করে। এবং এতে এতে কিন্তু সিটা বা রক্তনালীও দেখা যায়। এর মধ্যে কিন্তু সিটা থাকে,
এবং এর মধ্যে যে রক্তনালী সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। অন্যান্য অ্যানালিটস যারা আছে, মানে এটা আমরা পলিসিটার কথা বলছি, অন্যান্য যে এর বাইরেও যে অনেক অ্যানালিটসগুলো আছে, যেমন অলিগোসিটা বা হিরোডিনিয়াতে কিন্তু এটা থাকছে না। ক্লিয়ার? এটা আগেও কিন্তু আমরা পড়েছি। নেক্সট আমরা চলে আসবো 19 নম্বর প্রশ্ন। সিলিয়ার ভেতরে কেন্দ্র যে বিন্যাস আছে সেখানে মাইক্রোটিউবিউলস এর বিন্যাস কিভাবে থাকে? আগেই আমরা বলেছি 9+2 হিসেবে থাকে। 9+2 মাইক্রোটিউবিউলস গঠন হিসেবে কিন্তু থাকে। এবং এর মধ্যে যেটা সিলিয়া ফ্ল্যাজেলার অভ্যন্তরে যে অ্যাক্সোনিম থাকে বা যার মাইক্রোটিউবিউলসের বিন্যাস হলো 9+2 এবং 9টা হলো ডবলেট ডাবলেট, ঠিক আছে, মাইক্রোটিউবিউলস, এবং দুটো যেটা আছে সেটা কিন্তু সেন্ট্রাল সিঙ্গেল, এটা হলো ডাবলেটস মানে ডবল ডবল করে, এবং এটা হলো সিঙ্গেল স্ট্রাকচারে কিন্তু থাকছে। এবং এটিকে আমরা 9+2 অ্যাগ্রিমেন্ট বলবো, যারা মেনলি লোকোমোশনে কিন্তু আমাদেরকে সাহায্য করবে। 20 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন প্রাণী বুকলাঙ্কের দ্বারা শ্বসন বা শ্বাস তারা ত্যাগ করে? কোন প্রাণীটি, মানে কাদের রেসপিরেটরি অর্গান বুকলাং, বুক বুকলাং কাদের রেসপিরেটরি অর্গান, সেটা কিন্তু জানতে চেয়েছে 20 নম্বর প্রশ্ন। এবং 20 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে কি না, অলরেডি কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন আগেও পেয়েছি, তো সেটা কিন্তু আরেকবার এখানে বলা হচ্ছে যে নিম্নলিখিত কোন প্রাণীর বুকলাঙ্কের দ্বারা শ্বসন কার্য কমপ্লিট করে? তার উত্তর হবে স্পাইডার। স্পাইডার মানে অ্যারিকনিডা শ্রেণীর মধ্যে যারা পড়ছে, তার মধ্যে অ্যারিকনিডার মধ্যে যেমন পড়ছে স্পাইডার, যেমন পড়ছে স্করপিয়ন, তাদের মধ্যে কিন্তু বুকলাং থাকে। এবং এটি অনেকগুলো পাতার মতন ল্যামিনি দিয়ে কিন্তু গঠিত, মানে এরকম এই ধরনের ঠিক আছে, মনে হচ্ছে না বইয়ের পৃষ্ঠা এরকম বই খোলা আছে এরকম টাইপসের দেখতে কিন্তু। এবং আহ, আহ, মানে পালকের মতো ল্যামিনি নিয়ে গঠিত। এবং অফিস্টোমোসোমাতে কিন্তু থাকে, ঠিক আছে, অফিস্থোসোমাতে কিন্তু এটা থাকে। এবং যারা স্থলজ ল্যান্ড ল্যান্ড প্রাণী আছে, বিশেষ করে যারা ল্যান্ড আর্থ্রোপোডস আছে, অ্যারিকনিডা মেনলি, তাদের দিয়ে কিন্তু এটা দেখা যায়। 20 নম্বর প্রশ্ন কিন্তু আমরা করে নিলাম। আমি চাইছি আরো কয়েকটা কোশ্চেন করে দিতে, ঠিক আছে, 60 নম্বরের মধ্যে অ্যাটলিস্ট 25টা কোশ্চেন কিন্তু আমি এখানে করে দেওয়ার চেষ্টা করছি। 21 নম্বর প্রশ্ন আমরা দেখবো। 21 নম্বর প্রশ্ন আমরা যখন দেখবো, কি আছে 21 নম্বর প্রশ্ন, মালপিজিয়ান টিউবিউলস কোন ধরনের নাইট্রোজেন ওয়েস্ট নির্গত করে? মানে মালপিজিয়ান টিউবিউলস একটা রেচন অঙ্গ, তো সেই তার মাধ্যমে কি ধরনের রেচন পদার্থ আমাদের শরীরে বার হয়ে যায়? একটা বলছে ইউরিয়া জাতীয়, অ্যামোনিয়া জাতীয়, ইউরিক অ্যাসিড জাতীয় এবং ক্রিয়েটিনিন জাতীয়। তো কোন ধরনের এটা বার হয়? না, অপশন সি, ইউরিক অ্যাসিড জাতীয় যে রেচন পদার্থ আছে সেগুলো কিন্তু আমাদের শরীর থেকে বার হয়ে যাবে। ক্লিয়ার? তো সেটাই দেখো এখানে বলা হয়েছে যে মালপিজিয়ান টিউবিউলস এর মাধ্যমে আমাদের ইউরিক অ্যাসিড জাতীয় যে রেচন পদার্থ সেটা কিন্তু বার হয়। এবং এটা হলো ইনসেক্ট জাতীয় এবং অ্যারেকনিড জাতীয় যারা প্রাণী আছে তাদের রেচন অঙ্গ হিসেবে সাহায্য করে, ঠিক আছে, আহ, রেচন অঙ্গ হিসেবে কিন্তু সাহায্য করে মালপিজিয়ান টিউবিউলস। এবং এইগুলো আহ, ইউরিও প্রতীক প্রাণী যারা ইউরিক অ্যাসিড রূপে বজ্র নির্গমন করে তাদের কিন্তু দেহে দেখা যায়, কারণ এতে কি হয় না জল কম অপচয় হয়, মানে শরীর থেকে জল রেচন পদার্থের মাধ্যমে যতটা কম বার করা যায় সেটাই কিন্তু এই মানে ম্যালপিজিয়ান টিউবিউলসের যে নাইট্রোজেনাস ওয়েস্ট নির্গমন সেখানে কিন্তু মেনলি এটা সেইভাবেই কিন্তু সাহায্য করে। ক্লিয়ার? আমরা চলে আসবো কোশ্চেন নম্বর 22 বা 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন আমরা কি দেখছি? দেখো, গ্রিন গ্ল্যান্ড প্রধানত কোন ধরনের রেচন প্রক্রিয়া সম্পূর্ণ করে? গ্রিন গ্ল্যান্ড আমরা জানি যে আমাদের রেচনে সাহায্য করছে, বাট এখানে কোশ্চেনটা আরেকটা স্টেপ এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে প্রধানত কোন ধরনের রেচন প্রক্রিয়া সম্পূর্ণ করে, ঠিক আছে। অপশানগুলো দেখতে পাচ্ছ, 4টে অপশান আছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান যেগুলো আছে তার মধ্যে অপশান এ, অর্থাৎ অ্যামোনোটেকটিক অ্যামোনোটেকটিক অ্যামোইনোটেকটিক যে রেচন প্রসেস, সেই প্রসেস কিন্তু করে, ঠিক আছে, গ্রিন গ্র্যান্ড। কারণ গ্রিন গ্র্যান্ড কাদের মধ্যে থাকছে? ফনের মধ্যে থাকছে, ক্র্যাবের মধ্যে থাকছে, যেটাকে আমরা বলছিলাম অ্যান্টেনাল বেসে থাকে বলে অ্যান্টেনাল গ্র্যান্ডও বলা হয়। ক্রাস্টেসিয়ান্সদের মধ্যে থাকছে যারা মেনলি অ্যাকোয়াটিক আর্থ্রোপোডস, তারা এই প্রাণীরা জলজ, তাই তাদের রেচন পদার্থ সাধারণত অ্যামোনিয়া মানে টক্সিক বাট ইজিলি ডাইলিউটেড, জলের মধ্যে যাতে সহজে গুলে যায় এরকম টাইপসের কিন্তু তারা রেচন পদার্থ ত্যাগ করে। তাই এদের অ্যামনো টেকটিক কিন্তু রেচন মানে প্রক্রিয়া কিন্তু এদের সম্পূর্ণ হয় এবং এটি তাদের অ্যামোনোটেকটিক করে তোলে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসবো 23 নম্বর কোশ্চেন, 23 নম্বর প্রশ্ন।
23 নম্বর প্রশ্ন কি বলছে, ইনফ্রাসিলিয়ারি সিস্টেম কিসের দ্বারা যুক্ত থাকে? ইনফ্রাসিলিয়ারি সিস্টেম যেটা আছে তারা মানে কি কাজে সাহায্য করে ইনফ্রাসিলিয়ারি সিস্টেম? কারণ একটা সিলিয়া কিন্তু তোমার লোকোমোশনে সাহায্য করবে না। যখন অনেকগুলো সিলিয়া একটা ওয়েব তৈরি করবে, একটা সিস্টেম তৈরি করবে, একটা ইনফ্রাসিলিয়ারি সিস্টেম ক্রিয়েট করবে, তখন কিন্তু সেটা তো মানে লোকোমোশনে সাহায্য করবে, ঠিক আছে? তখন সেটা কিন্তু আমাদের আহ, একটা চলন অঙ্গ হিসেবে বা গমন অঙ্গ হিসেবে কিন্তু আমাদেরকে হেল্প করবে। তো 23 নম্বর কোশ্চেনের কিন্তু উত্তর হবে ইনফ্রাসিলিয়ারি সিস্টেম আমাদের কিসের সাথে যুক্ত না লোকোমোশনের সাথে যুক্ত। এবং ইনফ্রাসিলিয়ারি সিস্টেম হলো সিলিওফোরা মেনলি প্যারামিসিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই এবং তাদের চলন কিন্তু নিয়ন্ত্রণ করে। এতে যে কাইনেটোসোম আছে এবং কাইনেটোর ডেসমাটা থাকে এবং নিউরোমোটর যেটা ফাইব্রিলস থাকে, যারা সিলিয়ার স্পন্দন সমন্বয় করে, ঠিক আছে? এত মানে এই যে কাইনেটোসোম থাকছে তার মধ্যে গঠনে আমরা দেখব তার মধ্যে কাইনেটোস্টামা একটা স্ট্রাকচার তৈরি করছে এবং নিউরোমোটর ফাইব্রিলস দিচ্ছে এবং সেটা কি করছে, একটা সিলিয়ার একটা স্পন্দন মানে একটা স্পন্দন তৈরি করছে, এরকম একটা ভাইব্রেশন তৈরি করছে এবং এই সিস্টেম চলনে সাহায্য করছে এবং সাড়া দেওয়া সংক্রান্ত যে সিগন্যাল পরিচালনা করা সেখানে কিন্তু তাকে সাহায্য করছে। তো সঠিক উত্তর হবে কি অপশন এ, লোকোমোশন। লোকোমোশনে কিন্তু এটা সাহায্য করছে। ক্লিয়ার? লোকোমোশনে কিন্তু সাহায্য করছে। 24 নম্বর প্রশ্ন কিন্তু আমরা দেখব। 24 নম্বর প্রশ্ন আমরা কিন্তু দেখব। 24 নম্বর প্রশ্নে কি আছে দেখে নিই, প্রশ্নটা দেখে নিই। 24 নম্বর প্রশ্ন আছে যে কোন জীবের মধ্যে মেটানেফ্রিডিয়া পাওয়া যায়? আগে আমরা বলেছিলাম প্রোটোনেফ্রিডিয়া, এখানে আমরা বলছি মেটানেফ্রিডিয়া। মেটানেফ্রিডিয়া নেরিসের মধ্যে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? মেটানেফ্রিডিয়া নেরিসের মধ্যে পাওয়া যাচ্ছে, অর্থাৎ অপশন সি যেটা হচ্ছে সেটা কিন্তু সঠিক উত্তর। এবং মেটানেফ্রিডিয়া হলো একটা জটিল নিঃসরণ অঙ্গ, যেটা আমরা বলছিলাম প্রোনেফ্রিডিয়া মানে একটা আদি গঠন, বাট মেটানেফ্রিডিয়া হলো একটা জটিল গঠন, যেটা আমরা আহ, বলছি কি না ইউকোলো মানে ইউসিলোমেট প্রাণীদের মধ্যে, ঠিক আছে? দেখা যাচ্ছে মেনলি যারা নেরিস, যারা উদাহরণ যারা পলিওসেট ওয়াম, যারা আমরা একটু আগেই বলছিলাম যাদের মধ্যে সিটা দেখা যায়, সিটা প্রতি সেগমেন্টে এক জোড়া করে সিটা দেখা যায়, তো সেই জাতীয় কিন্তু প্রাণী এবং তাদের মধ্যে এই মেটানেফ্রিডিক মানে মেটানেফ্রিডিয়া রেচন হিসাবে কিন্তু মেটানেফ্রিডিয়া কিন্তু দেখা যায়, ঠিক আছে? এবং এতে ওপেন নেফ্রোস্টোম, সিলিয়েটেড টিবিউলস এবং নেফ্রি ডাইপোড কিন্তু থাকে। অর্থাৎ এই যে মেটানেফ্রিডিয়ার গঠন যদি বলো, একটা ওপেন নেফ্রোস্টোম থাকবে, একটা সিলিয়েটেড টিবিউলস থাকবে এবং নেফ্রিডোপোড থাকবে, যেখান থেকে মানে রেচন পদার্থগুলো বাইরে বেরোবে, ঠিক আছে? কাদের মধ্যে দেখা যায় না হাইড্রা, ওকে, টিনিন বা টিনিয়া, হাইড্রা এবং টিনিয়া এই জাতীয় প্রাণীদের মধ্যে কিন্তু উপস্থিত থাকবে। টাইক্রোব্লাস্ট থেকে কিন্তু নেক্সট কোশ্চেনটা দিয়েছে, টাইক্রোব্লাস্ট যেটা প্রতিরক্ষামূলক অঙ্গ অবশ্যই আমরা জেনেছি, তো সেখান থেকে কিন্তু প্রশ্নটা দিয়েছে যে টাইক্রোব্লাস্ট কোন শ্রেণীর অঙ্গ, সংবেদন অঙ্গ, প্রতিরক্ষামূলক অঙ্গ, চলন অঙ্গ না পরিপাক অঙ্গ? অবশ্যই এটা হলো প্রোটেকটিভ একটা অর্গ্যানস, মানে প্রতিরক্ষায় সাহায্য করে। ক্লিয়ার? ট্রাইক্রো ট্রাইক্রোসিস্ট, তাহলে ট্রাইকোসিস্ট কোন শ্রেণীর অঙ্গ? এটা হলো প্রতিরক্ষামূলক অঙ্গ, ট্রাইকোসিস্ট। ক্লিয়ার? ট্রাইকোসিস্ট হলো একটা বিশেষ অঙ্গ যা সিলিয়েটেড এ থাকে। বিশেষ করে প্যারামিসিয়ামের ক্ষেত্রে কিন্তু ট্রাইকোসিস থাকে, যেটা প্রতিরক্ষাতে সাহায্য করছে। মানে তুমি একটা সংস্পর্শ বা আক্রমণ অনুভব করলে কিন্তু আচমকা এরা এরা বিস্ফোরিত হয় এরকম করে এবং প্রতিরক্ষামূলক কাজে কিন্তু এটা ব্যবহৃত হয়। এটি কোনো চলন বা খাদ্য গ্রহণের জন্য কিন্তু নয়। মানে যখন প্যারামিসিয়াম বুঝবে তার মধ্যে ট্রাইকোসিস্ট আছে, প্যারামিসিয়ামের মধ্যে ট্রাইকোসিস্ট একটা প্রতিরক্ষামূলক ধরো একটা অঙ্গ আছে, একটা স্ট্রাকচার আছে, যখন এরা অনুভব করবে যে কেউ স্পর্শ করতে আসছে বা আক্রমণ করতে আসছে, তখনই কিন্তু এটা মানে অ্যাক্টিভ হয়ে যাবে এবং প্রতিরক্ষায় কিন্তু সাহায্য করবে। 25টা কোশ্চেন কিন্তু করে দিলাম, চলো আরো 5টা কোশ্চেন করে দিচ্ছি এবং 60-র মধ্যে অ্যাটলিস্ট হাফ কোশ্চেন কিন্তু আমরা কমপ্লিট করে দিই, ঠিক আছে? 60-র মধ্যে আমরা মোটামুটি মানে 30টা কোশ্চেন কিন্তু কমপ্লিট করে দিই, তাহলে আমরা বলতে পারবো যে আমরা অর্ধেক মক টেস্টের অর্ধেক অংশটা আমরা সলভ করলাম। 26 নম্বর কোশ্চেন, যে নিচের কোনটি মোলাস্কার রেচন অঙ্গ? দেখো, গ্রিন গ্ল্যান্ড, কক্সাল গ্ল্যান্ড, ফ্লেম সেল, ক্রেফস অর্গ্যানস, এই যে চারটে অর্গানের কথা বলা হচ্ছে বা স্ট্রাকচারের কথা বলা হচ্ছে, মোলাস্কার ক্ষেত্রে রেচন অঙ্গ হিসেবে ব্যবহৃত হয় কোনটা? 26 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কেবার্স অর্গান, ওকে,
কেবার্স অর্গান বা কেপস অর্গান যেটা আমরা বলছি সেটা কিন্তু মোলাস্কার রেচন অঙ্গ হিসেবে সাহায্য করছে। এবং এই কেবার্স অর্গানস একটি রেচন অঙ্গ যা বাইভালভ মোলাস্কার, বিশেষ করে যারা ইউনিও তাদের মধ্যে কিন্তু দেখা যায় বাইভেলভ যে মোলাস্কার তাদের মধ্যে। ওকে, এবং এটা কি করে, যে সিলোমেট ফ্লুইড থাকে, সিলোমের মধ্যে যে ফ্লুইড থাকে সেটা কিন্তু বজ্র, সেখান থেকে কিন্তু বজ্র বের করে, মানে সেখান থেকে কিন্তু বজ্র হিসেবে বজ্র পদার্থকে নিষ্কাশন করে নেয় এবং বাইরে সেটাকে কিন্তু বার করে দেয়। গ্রিন গ্ল্যান্ড বা যেটা কক্সাল গ্ল্যান্ড আছে সেটা কিন্তু মোলাস্কাতে থাকে না, এটা কিন্তু মোলাস্কাতে থাকে না। মোলাস্কাতে থাকে কি, কেবার্স অর্গান থাকে, বাট গ্রিন গ্ল্যান্ডও থাকে না। এই যে গ্রিন গ্ল্যান্ডও থাকে না, কক্সাল গ্ল্যান্ডও কিন্তু থাকে না। ফ্লেম সেল তো আলাদা বিষয় হচ্ছে, ফ্লেম সেলের স্ট্রাকচার তো আলাদা হচ্ছে। ক্লিয়ার? 27 নম্বর কোশ্চেন আমরা চলে আসবো। 27 নম্বর কোশ্চেন, 27 নম্বর কোশ্চেনে কি আছে না, নিচের কোন শ্রেণীর প্রাণীদের দেহে গিল হিসেবে টিনিডিয়াম থাকে, টিনিডিয়াম থাকে। ক্লিয়ার? কাদের মধ্যে থাকছে 27 যদি আমরা বলি, টিনিডিয়াম থাকছে মোলাস্কার মধ্যে। এটা হলো গিল স্ট্রাকচার যেটা মেন্টাল ক্যাভিটির মধ্যে থাকে এবং গ্যাস এক্সচেঞ্জ করে, যেটা আমি আগে বলেছি। অপশন বি হবে সঠিক উত্তর, যে কোন শ্রেণীর প্রাণীদের মধ্যে গিল হিসেবে টিনিডিয়াম থাকছে। টিনিডিয়াম অবশ্যই মোলাস্কার মধ্যে থাকছে, এবং সেখানে কি হিসেবে থাকছে সেটা যদি আমি বলি, মোলাস্কার মধ্যে, মোলাস্কার মধ্যে কিভাবে থাকছে না, এটা হলো একটা মোলাস্কার গঠন, এবং যেটা মেন্টাল ক্যাভিটি বললাম, মেন্টাল ক্যাভিটির মধ্যে কিন্তু এরকম গিল লাইক স্ট্রাকচার থাকছে। ঠিক আছে, গিল লাইক স্ট্রাকচার কিন্তু থাকছে মেন্টাল ক্যাভিটির মধ্যে, এবং যেটা গ্যাস এক্সচেঞ্জে কিন্তু সাহায্য করছে। অর্থাৎ তার যে মানে যে শ্বাস প্রশ্বাস নেওয়াটার বিষয়, ঠিক আছে, রেসপিরেশন, সেটাকে কিন্তু সাহায্য করছে, সাহায্য করছে। ক্লিয়ার? 27 নম্বর প্রশ্ন। এবং এটা একাইনোড্রামস বা আত্মপোরের কিন্তু এটি থাকে না। একাইনোড্রামসের মধ্যে তো টোটাল ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মধ্যে তারা পড়ে যাচ্ছে, এবং আর্থ্রোপোডসের মধ্যেও কিন্তু অন্য স্ট্রাকচার পড়ছে। আর্থ্রোপোডসের এক একটা সেগমেন্টের জন্য কিন্তু এক এক রকম ভাবে পড়ছে। ক্লিয়ার? আমরা চলে যাব 28, কোশ্চেন নম্বর 28। কোশ্চেন নম্বর 28 কি আছে কোশ্চেনটা একবার দেখে নিই আমরা। কোশ্চেন নম্বর 28 দেখো, কিসের মাধ্যমে অ্যামিবা চলাফেরা করে, কিসের মাধ্যমে অ্যামিবা চলাফেরা করে? খুব সহজ প্রশ্ন, তোমরা আশা করছি উত্তর দিতে পারবে। সিউডোপোডিয়ার মাধ্যমে চলাফেরা করে, অ্যামিবা সিউডোপোডিয়ার মাধ্যমে চলাফেরা করে। তাহলে অ্যামিবার চলন হয় সিউডোপোডিয়া বা ছদ্মপদ দ্বারা, যেটা সাইটোপ্লাজম এর প্রবাহ ঘটিয়ে হয়। মানে এই ধরো অ্যামিবা আছে, সে এখান থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে যাবে, তো এখানে যে সাইটোপ্লাজমিক যে প্রবাহ, মানে সাইটোপ্লাজম এইভাবে কিন্তু মানে প্রেশার ক্রিয়েট করে, এইভাবে যখন তারা সাইক্লিক প্রসেসে ঘুরবে এই জায়গায় কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয়, এবং এই অংশটা কিন্তু এরকম আগে এগিয়ে চলে আসে, এবং স্বাভাবিকভাবে তার যে বডিটা সেটাও কিন্তু একটু এগিয়ে আর একটু এগিয়ে চলে গেলো। তো এই যে সাইটোপ্লাজমিক মুভমেন্টটা হচ্ছে তার জন্য কিন্তু সামনের দিকটা তার একটা চলার প্রবণতা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং এরা সামনে যখন কোনো খাদ্য বলো বা জায়গা, সেটা কিন্তু এনগালফ করছে, অর্থাৎ এই অংশটা কিন্তু তাদের এইভাবে ভাগ হয়ে যাচ্ছে, এবং তার মানে এই রকমের স্ট্রাকচার হচ্ছে, এবং পরবর্তীকালে দেখা যাবে যে এটা পুরোটাই এনগালফ করে নিয়েছে, এবং সেই প্রসেসটা হলো ফ্যাগোসাইটোসিস প্রসেস বলছি। মানে এই যে এর গঠন, অর্থাৎ চলছে, চলার মাধ্যমে তারপর খাদ্য অণু দুটোকেই কিন্তু মানে সেটা যে এনগালফ করছে, নিজের মধ্যে নিয়ে নিচ্ছে, তো সেটা প্রসেস হলো ফ্যাগোসাইটোসিস প্রসেস। এবং সিলিয়া বা ফ্ল্যাজেলা যে থাকছে সেটা কিন্তু অ্যামিবাতে অনুপস্থিত। সিলিয়া এবং ফ্ল্যাজেলা কিন্তু কোনোটাই অ্যামিবাতে থাকে না, তার মধ্যে থাকে কি, সিউডোপোডিয়া থাকে, অর্থাৎ ছদ্ম যে পদ সেটা কিন্তু থাকে। আমরা কোশ্চেন নম্বর চলে আসবো 29। পরিপূর্ণ শারীরবৃত্তিক রেচন পদ্ধতি কোন প্রাণীদের গ্রিন গ্ল্যান্ড সম্পন্ন করে, মানে রেচন পদার্থ হিসেবে গ্রিন গ্ল্যান্ড কাদের মধ্যে থাকছে? খুবই সহজ প্রশ্ন কিন্তু এটা দিয়েছে, এবং এই গ্রিন গ্ল্যান্ড থেকে কিন্তু প্রশ্ন আসবে, কারণ প্রত্যেকটা সেগমেন্ট থেকে কিন্তু গ্রিন গ্ল্যান্ড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে। তোমরা বুঝতেই পারছো যে গ্রিন গ্ল্যান্ডটা কতটা ইম্পর্টেন্ট। আমরা বলেছিলাম যে গ্রিন গ্ল্যান্ড যেটা থাকে মেনলি আর্থ্রোপোডস, আর্থ্রোপোডস, এবং যদি আরও স্পেসিফিকভাবে বলো, যারা অ্যাকুয়াটিক আর্থ্রোপোডস, অ্যাকুয়াটিক আর্থ্রোপোডস মানে যারা জলজ কি প্রাণী না, আর্থ্রোপোডস সন্ধিপদী প্রাণী। ঠিক আছে, তো তাদের দেহেই কিন্তু এই গ্রিন গ্ল্যান্ডটা আমরা লক্ষ্য করতে পারবো, বিশেষ করে পর্ন। ঠিক আছে, তাদের দিয়ে কিন্তু গ্রিন গ্ল্যান্ডে থাকে, এবং এটা অ্যান্টিনাল বেসে থাকে বলে নাম হলো অ্যান্টিনাল গ্ল্যান্ড, যা পুরো নিঃসরণ প্রক্রিয়া প্রসারণ করে। অর্থাৎ তার কাজটাই কিন্তু কি, রেচন, রেচন পদার্থকে বাইরে বার করে দেওয়া, এবং এটি হিমোলিম থেকে বজ্র পদার্থ ছেঁকে শরীরের বাইরে বার করে দেয়। আর্তওয়ার্মের কিন্তু থাকে না,
তাদের কি থাকে, তাদের নেফ্রিডিয়া থাকে, এবং হাইড্রাতে কিন্তু নির্দিষ্ট কোনো রেচনাঙ্গ নেই। আজকের এই 1 নম্বর সেটের মোট যে 60টা কোশ্চেন আছে তার মধ্যে আজকের অর্ধেক কোশ্চেন অর্থাৎ 30টা প্রশ্ন কিন্তু আজকে আমরা করে নেব, এবং বাকি অর্ধেক প্রশ্ন কিন্তু অন্যদিন আমরা দেখার চেষ্টা করব, বা অন্য সেটের কিছু প্রশ্ন আমরা দেখার চেষ্টা করব। 30 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আরেকবার কিন্তু ছোট্ট করে রিমাইন্ডার দিয়ে নিই যে আমাদের কোর্স চলছে এসএলএসটি লাইফ সায়েন্সকে ক্র্যাক করার একেবারে বেস্ট কোর্স চলছে। তুমি অল ইন ওয়ান কোর্স বা সেগমেন্টেড কোর্স নিয়ে কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো, প্রচুর কিন্তু হেল্প হবে, এটুকুই কিন্তু তোমাদেরকে কথা দিতে পারি। নিচের 60 নম্বর মানে 30 নম্বর কোশ্চেন, নিচের কোনটি এক্সক্রিটরি এবং অসমো রেগুলেটরি উভয় কার্য সম্পন্ন করে, মানে তার সে কি করছে, একদিকে কাজ করছে, তার যে এক্সক্রিশন হচ্ছে মানে রেচন পদার্থ সে শরীরের বাইরে বার করে দিচ্ছে, এবং অন্যদিকে অসমো রেগুলেশন প্রসেস কিন্তু সম্পূর্ণ করছে। এটা ঠিক কাদের মধ্যে ঘটছে? 30 নম্বর কোশ্চেন যদি আমরা বলি, এটা এটা কোথায় হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা কোথায় হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে জানতে চেয়েছে। এটা কোথায় কোথায় এই কার্যটা সম্পূর্ণ হয়, নিচের কোনটিতে? না, বুকলাং আছে, টিনিডিয়াম আছে, মালপিজিয়ান টিউবিউলস আছে এবং নেফ্রিডিয়া আছে। তো এর মধ্যে অপশন সি যেটা আছে মালপিজিয়ান টিউবিউলস, সেই মালপিজিয়ান টিউবিউলস এর মধ্যেই কিন্তু অসমোরেগুলেশন এবং এক্সক্রিশন দুটোই কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এবং এই ক্ষেত্রে যদি আমরা আরো কিছু কথা বলি তাহলে দেখব যে মালপিজিয়ান টিউবিউলস আমাদের কি ধরনের রেচন পদার্থ রিলিজ করছে, না ইউরিক অ্যাসিড জাতীয় রেচন পদার্থ কিন্তু শরীর থেকে বার করে দিচ্ছে, এবং অসমো রেগুলেশন মানে জলের যে ভারসাম্য রক্ষা সেখানে কিন্তু কাজ করছে, ঠিক আছে। এবং সেই প্রাণীদের মধ্যে যে হিমোলিম্ফ থাকে, হিমোলিম্ফ থেকে তারা কি করছে, তাদের মধ্যে পিওর ব্লাড নেই, হিমোলিম্ফ আছে, নাইট্রোজেনাস যে বর্জ্য পদার্থ তারা কিন্তু কি করছে, এবং অতিরিক্ত যে জল এবং লবণ শোষণ করছে, শোষণ করে কিন্তু শরীরের বাইরে মানে এখানে কিন্তু অসমো রেগুলেশনের একটা ফাংশন আছে। এবং নেফ্রিডিয়া বা টিনিডিয়াম শুধুমাত্র কিন্তু এই নির্দিষ্ট কাজের জন্যই নির্দিষ্ট, ঠিক আছে, এই কাজের জন্যই কিন্তু ব্যবহৃত হয়। তো এই 60টা কোশ্চেনের মধ্যে কিন্তু আমরা 30টা কোশ্চেন করে নিলাম প্রথম মক টেস্টের 60টা কোশ্চেনের মধ্যে 30টা কোশ্চেন করলাম, এবং তার প্রয়োজনীয় এক্সপ্লেনেশন কিন্তু আমরা দেখলাম, ঠিক আছে। তো আমাদের এই ক্লাসের মধ্যে কিন্তু এই 30টা প্রশ্নই আমরা দেখব, পরবর্তী 30টা প্রশ্ন আমরা দেখতে পারি পরবর্তী কোনো সেটে, বা নতুন সেটের কিন্তু নতুন কোশ্চেন দেখতে পারি। 50টা মক টেস্টের মধ্যে প্রথম 32টা মক টেস্ট আমরা কিন্তু এই ধরনের চ্যাপ্টার ওয়াইজ বা ইউনিট ওয়াইজ দিয়ে রেখেছি, এবং শেষের 18টা মক টেস্টে কিন্তু ফুল সিলেবাসকে টার্গেট করে কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছে, বাট প্রত্যেকটা সেটে 60টা করে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে, যেটা পরীক্ষার নিরীক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এবং তুমি যখন এক্সপ্লেনেশনগুলো প্রশ্নের সাথে সাথে সলভ করবে তখন দেখবে সেই চ্যাপ্টার বা সেই পার্টিকুলার অংশ কিন্তু আমার বারবার রিভিশন হয়ে যাবে। তো এটাই কিন্তু আমাদের বলার মূল বিষয়। ভিডিওটি কিন্তু এখানেই শেষ করা হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো করে প্রিপারেশন নাও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।